বাংলার অনেক দিক থেকে দুর্ভাগ্য জানেন। আমি কেন আজকে এই প্রতিবেদন পেশ করছি জানেন? কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি মন্তব্য করছেন যে মূল বিষয় থেকে ডিস্ট্র্যাক্ট করুন। আমি উত্তরপ্রদেশের ঘটনা নিয়ে, বাংলার ব্যাপার নিয়ে সুপ্রিম কোর্ট কী বলেছে সেসব নিয়ে এখন এসব বলার সময় নেই, এসব ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করো না। বলতে পারলেন না যে সুপ্রিম কোর্ট যে কটা মন্তব্য করেছে এগেনস্ট দ্য গভর্নমেন্ট সেগুলো সঠিক, যথাযথ। এইটুকু শব্দবন্ধ তিনি ব্যবহার করতে পারলেন না। একটু ভালো করে খেয়াল করে দেখুন। আমি রাহুল গান্ধীর সেই বক্তব্যটা একবার এক ঝলক আপনাদের শুনিয়ে নেব। सुप्रीम कोर्ट ने डॉक्टर से कहा अपना स्ट्राइक एंड करना है एज ओलोपी। देखिए भैया, मैं यहाँ इस मामले में आया हूँ सर। अब मैं जानता हूँ कि आप इस मामले को उठवाना नहीं चाहते हो, आप डिस्ट्रैक्ट कराना चाहते हो। এই মানুষটি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন। ৯৯ জন সাংসদ নিয়ে তিনি সংসদে বসে আছেন। তিনি পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে একটা রিয়াকশানে, সুপ্রিম কোর্টের বক্তব্য নিয়ে একটা রিয়াকশন পর্যন্ত দিতে পারলেন না, দিতে চাইলেন না। এবং স্বাভাবিকভাবে আপনাদের কাছে প্রশ্ন আসবে যে আচ্ছা, আপনি তো বলছেন শোনবাবু রাহুল গান্ধী তো এর আগে একবার প্রতিবাদ জানিয়েছেন, কিন্তু কেন অমিত শাহ, নরেন্দ্র মোদীরা পশ্চিমবঙ্গ সম্বন্ধে মন্তব্য করছেন না? আমি শুধু আপনাদের কাছে বিনীতভাবে কয়েকটা তথ্য দেব। দেখুন, কেন অমিত শাহ রিয়্যাক্ট করছেন না, কেন নরেন্দ্র মোদী রিয়্যাক্ট করছেন না, সেটা নিয়ে তো আমারও প্রশ্ন ছিল, আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে ক্রমাগত দিল্লি থেকে বিজেপির সর্বভারতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া থেকে শুরু করে একের পর এক মুখপাত্রকে দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ সম্বন্ধে তাদের বক্তব্য পেশ করে যাচ্ছেন। এক। দ্বিতীয়ত, আপনারা অনেকে জানেন কি না জানি না যে সুপ্রিম কোর্টে গত পরশুদিন যে শুনানিটা হয়েছিল, সেই শুনানিতে কেন্দ্রের যিনি সলিসিটর জেনারেল তুষার মেহতা, তিনি কিন্তু একটা সাংঘাতিক বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। হি ওয়াজ দ্য পার্সন যিনি আরজিকর মেডিকেল কলেজে সিআইএসএফ অ্যাপয়েন্টমেন্টের জন্য বা সিআরপিএফ কেন্দ্রীয় বাহিনী অ্যাপয়েন্টমেন্টের জন্য দরবার করেছিলেন। এটা কি দিল্লির সর্বোচ্চ শাসকদের নির্দেশ ছাড়া করতে পারেন তুষার মেহতা? না, অমিত শাহর নির্দেশেই তিনি সরাসরি আরজিকরের ব্যাপারে তুষার মেহতাকে দিয়ে সুপ্রিম কোর্টে ইন্টারফেয়ারটা করিয়েছিলেন। এটা কিন্তু পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে এই তুষার মেহতা কিন্তু যেটা পশ্চিমবঙ্গের কোনো আইনজীবী প্র্যাকটিক্যালি বলেননি, সুপ্রিম কোর্টের জাস্টিস চন্দ্রচূড়ের বেঞ্চে একটা মারাত্মক কিন্তু স্ট্রাইক করেছেন। কেন স্ট্রাইক বলছি ভালো করে শুনবেন, আমি লাইভ স্ট্রিমিংটা পুরোটা শুনেছি বলে বলছি। সেখানে তুষার মেহতা পরিষ্কারভাবে স্পষ্টভাবে বলেছেন যে সেই লোকটিকে এখন যিনি সারদার নথি সরিয়েছিলেন সেই রাজীব কুমার কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ডিজি, যার আন্ডারে এই মুহূর্তে সমস্ত পশ্চিমবঙ্গের পুলিশি ব্যবস্থাটা। এটা কিন্তু তুষার মেহতা নিজে বলেনি, তুষার মেহতাকে দিয়ে আমার নিজের ধারণা স্বরাষ্ট্র মন্ত্রক বলিয়েছে। অর্থাৎ কেউ যখন কেন্দ্রের সরকারে থাকে তখন স্বাভাবিকভাবে তার বিবিধ পথ থাকে সরকারকে অ্যাটাক করা। প্রথম কথা হচ্ছে আর্জি করে সিআইএসএফ পাঠিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা কাঁপুনিটা ধরিয়ে দিয়েছেন যে প্রয়োজন হলে ৩৫৫ ধারা জারি করার মতো পরিস্থিতি হয়েছে, যেখানে একদম সুপ্রিম কোর্ট বলছে যে সিআইএসএফ পাহাড়দিক একটা হসপিটাল ১৭৭ জনকে সিআইএসএফ ডিপ্লয় করছে টু প্রোটেক্ট আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল, কার্টসি অমিত শাহ ডিপার্টমেন্ট, ডিরেকশন গিভেন বাই অমিত শাহ হোম ডিপার্টমেন্ট টু তুষার মেহতা সলিসিটর জেনারেল। দেখুন, এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে পরিষ্কারভাবে পশ্চিমবঙ্গের ডিজি সম্বন্ধে এই যে অ্যাটাকিং অ্যাটিচিউডটা অফ দ্য কেন্দ্রীয় সলিসিটর জেনারেল, সেটা কিন্তু একদম ডাইরেক্ট ওই স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে। আমি আপনার প্রশ্ন করতেই পারেন যে আপনি এত খবর পান কী করে। আমি প্রথম কথা হচ্ছে আমি খবর বিভিন্ন সূত্র ধরে দিল্লি থেকে পাই, সেটা তো একটা দিক, কিন্তু আমি হাতে তো প্রমাণ পেয়েছি লাইভ স্ট্রিমিং, যেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের তুষার মেহতা সলিসিটর জেনারেল কী ভূমিকা পালন করছে। আর অন্যদিকে আপনারা জানেন যে কপিল সিবাল দাঁড়িয়ে যে মৃতার বাবার বক্তব্যকেও কিন্তু মিথ্যে বলে স্টেটমেন্ট দিয়েছেন, নট কারেক্ট, নট ট্রু বলে কপিল সিবাল লড়াই করেছে। ফলত এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি যদি ভাবার চেষ্টা করি, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আপনারা জানেন ডাক্তাররা রাস্তায়, ইঞ্জিনিয়াররা রাস্তায়, চিত্রশিল্পীরা রাস্তায়, কলেজ ছাত্রছাত্রীরা রাস্তায়, স্কুল ছাত্রছাত্রীরা রাস্তায়, জুনিয়র ডক্টররা রাস্তায়, ফিল্ম ফ্র্যাটার্নিটি রাস্তায়, নাট্যকাররা রাস্তায়, সমস্ত সঙ্গীত শিল্পীরা রাস্তায়, সারা বাংলা জেগে উঠেছে প্র্যাকটিক্যালি। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে সমস্ত রাজনৈতিক দল ভূমিকা পালন করছে, সিপিএম তার ভূমিকা পালন করছে, বিজেপি গণ অবস্থান করেছেন কলকাতা হাইকোর্টের অনুমতিতে, শ্যামবাজারে 5 দিন ধরে ধর্ণা অবস্থান করেছেন এবং সবথেকে লম্বা মিছিলটা কলকাতা দেখলো। শুভেন্দু অধিকারী করলেন, মৌলালি থেকে ডোরিনা ক্রসিং, বিবেক অগ্নিহোত্রী ছিলেন এবং প্রায় প্র্যাকটিক্যালি যেখানে 500 থেকে 1000 লোক হওয়ার কথা সেখানে 8 থেকে 9000 লোক হয়েছে গতকাল ওই কলকাতার রাজপথে। আমি ঠিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি চিন্তা করছিলাম আরেকটি রাজনৈতিক দল আন্দোলনে আছেন, সে দলটির নাম হচ্ছে কংগ্রেস, জাতীয় কংগ্রেস। সেই জাতীয় কংগ্রেস আন্দোলনে সেখানে অমিতাভ চক্রবর্তী, সন্তোষ পাঠক, প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নানরা তারা কারাবরণ করেছেন, পুরনো ট্র্যাডিশনাল ফর্ম অফ পলিটিক্স তারা করেছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কংগ্রেসের লোকাল লেভেলের লোকেরা
প্রিজন ভ্যানে উঠছেন, গ্রেফতারি বরণ করছেন, তার কেন্দ্রীয় নেতৃত্ব পুরো ব্যাপারটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, ডিস্ট্রাকশন করবেন না বলে সাংবাদিকদের বলছেন। ইনি সর্বভারতীয় নেতা, ইনি কংগ্রেসের নেতা। পশ্চিমবঙ্গের 31 বছরের যার জীবনদীপটা নিভে গেল এবং তারপর একটা সরকার প্রশাসন ক্রমাগত পশ্চিমবঙ্গের পারদ বাড়াচ্ছেন, অপরাধীদের আড়াল করছেন, বিনীত গোয়েলের মতো একটা অপদার্থ অক্ষম পুলিশ অফিসারকে দিয়ে সমস্ত হয়তো তথ্য লোপাটের কাজ করছেন, বহু মানুষ অভিযোগ করছেন। ঠিক সেই সময় দাঁড়িয়ে কোথায় পশ্চিমবঙ্গ সম্বন্ধে মুখ খুলে কংগ্রেসের ইমেজ বিল্ডিং করবেন, তা না করে না ডিস্ট্র্যাক্ট করবেন না। আপনি ভাবুন কেন কংগ্রেস দলটা পশ্চিমবঙ্গে আজকে বেঁচে নেই? এই কারণে সাংসদ পেয়েছেন একজন মালদা থেকে, সেটা তার অন্যান্য ভৌগোলিক ডেমোগ্রাফির কারণ আছে। কিন্তু প্রশ্নটা যে এই কংগ্রেস দলটাকে তিল তিল করে গান্ধী পরিবার কিন্তু এইভাবেই শেষ করেছে। এবং পশ্চিমবঙ্গের এত বড়ই একটা ইস্যুতে যেখানে সরাসরি রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে চলে আসতে পারতেন, রেগে যেতেন মমতা বন্দ্যোপাধ্যায়, সো হোয়াট, তাতে অসুবিধা কী ছিল? যে মুহূর্তে রাহুল গান্ধী এর আগে একটা টুইট করেছেন, সঙ্গে সঙ্গে তৃণমূল সেটাকে কাউন্টার করেছেন। আবার রাহুল গান্ধীর হয়ে এখন রাজদীপ সরদেশাই ওই সাগরিকা ঘোষের বরটি নেমে গেছেন। কি বলছেন, রাহুল গান্ধী আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন কেন ইন্ডি জোটের ইউনিটিটা নষ্ট হবে? ইন্ডির মানে পিন্ডি চটকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ইন্ডি জোট বাঁচানোর জন্য এখন সাগরিকা ঘোষ তার বরকে নামিয়েছেন রাজদীপ সরদেশাইকে। সারা ভারতবর্ষে এইসব ঘটনা ঘটছে। কিন্তু আমি আজকের এই প্রতিবেদনে যে মূল টেক্সটটা বলবো, সেই টেক্সটটা হচ্ছে যে কেন কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস বলে কিছু আর থাকবে না। পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে শেষ করছেন, আরেকদিকে গান্ধী পরিবারও শেষ করছেন। আঞ্চলিক দলের আঞ্চলিক স্বার্থ যদি আমার একটা স্টেটে আমার একটা ইউনিট থাকবে, সেই ইউনিটের যদি লোকাল স্বার্থগুলোর সম্বন্ধে আমি সর্বভারতীয় নেতা হিসেবে যদি প্রচণ্ড ভোকাল না হই, তাহলে লোকাল ইউনিটকে মানুষ বিশ্বাস করবে কেন? এইটুকু বোধ আর বুদ্ধি কি কংগ্রেস নেতাদের নেই? থাকলে কংগ্রেস দলটা বেঁচে থাকতো। কংগ্রেস দলটা মৃত শুধু নয়, ভেন্টিলেশনে চলে গেছেন। ডাক্তার সময় দিয়ে দিয়েছেন ক ঘন্টা, ক মাস, ক বছর বাঁচবে সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু প্রশ্নটা হলো যে একটা শতবর্ষ প্রাচীন দলের এইভাবে অবনতি দেখতেও খারাপ লাগে, কিন্তু সেটাই বাস্তব। গান্ধী পরিবার নেতৃত্ব দিয়ে সারা ভারতবর্ষে কংগ্রেসকে ক্রমশ এই জায়গায় নিয়েছেন, যেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের 31 বছরের কন্যার জীবনদীপ নিভে যাওয়ার কাণ্ডে সাংবাদিকদের একটু সেন্সিবলি কথা বলাটা উচিত ছিল না? বলুন তো। আপনারা ডিস্ট্র্যাক্ট করবেন না, আপনার বিষয়ে ঘুরিয়ে দেবেন না। সুপ্রিম কোর্ট সম্বন্ধে সাংবাদিকরা জিজ্ঞেস করবেন না তো কে জিজ্ঞেস করবে? সুপ্রিম কোর্ট যে ঐতিহাসিক রায় দিয়েছে, সারা ভারতবর্ষ নিয়ে কথা বলেছেন, সেই নিয়েও কিছু বলতে পারতেন। না হয় পশ্চিমবঙ্গ নিয়ে কিছু বললে দিদিমণি রেগে যাবেন। আসলে কংগ্রেস বোধ বুদ্ধিহীন একটি জড় পদার্থের রাজনৈতিক দলে পরিণত হয়েছে এবং তার ফলেই শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে কংগ্রেস ক্ষয়িষ্ণু শুধু নয়, দূরবীন দিয়ে দেখার জায়গাও কংগ্রেস এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নেই।